আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলস সংবাদ। পুরো সংবাদের সাথে রয়েছে আমি সৃষ্টি রায়। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মানব পাচারের অভিযুক্ত দুই ব্যক্তির দোষ স্বীকার, কার ওয়াশের আড়ালে চলেছে আদম পাচার। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের শপথ গ্রহণ রোববার, লন্ডনে মিশ্র প্রতিক্রিয়া। পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবেন না রাশিয়া, বলেন ভ্লাদিমির পুতিন। এবং কমছে না বাজারে অস্থিরতা, শীতের সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম, মাছের বাজার নাগালের বাইরে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সাউথ ওয়েলসে কার ওয়াশ বাণিজ্যের পেছনে মানব পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। দিলশাদ শামু এবং আলী কাদের নামের এই দুই ব্যক্তি ইরাক, ইরান এবং সিরিয়া সহ বিভিন্ন দেশ থেকে সপ্তাহে গড়ে 100 জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে আসে ব্রিটেনে। অভিবাসন প্রত্যাশীকে আনতে ব্যবহার করা হয় কার, লরি এবং ডিঙ্গি নৌকা। ন্যাশনাল ক্রাইম এজেন্সি এই দুই ব্যক্তিকে গত বছর গ্রেফতার করে। মানব পাচারকারী চক্রটি অনেকটা ট্রাভেল এজেন্সির আদলে ব্যবসা পরিচালনা করত, বিজ্ঞাপন দিত বিভিন্ন সামাজিক মাধ্যমে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দক্ষিণ ওয়েলসের ক্যাফিলি শহরের কার ওয়াশ বাণিজ্যের পেছনে বড় ধরনের মানব পাচার ব্যবসা পরিচালনা করত দিলশাদ শামু এবং আলী খাদির। গত কয়েক বছরে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী মানুষকে নিয়ে এসেছে ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে। 5, 6, 7 তাদের ব্যবসা হয়ে ওঠে রমরমা, আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে সামাজিক মাধ্যমে। মাইগ্রেন্টরাও ভিডিও করে প্রচার চালায় এই ব্যবসার। There was a number of videos that we identified where they would be effectively doing a promotional video to say how wonderful Shamu and Kadir were and the great service they provided. Someone said to my team, it was like TripAdvisor, they were rating their service. ব্রিটেনে আসা অবৈধ ইমিগ্রেন্টদের দিকে ক্রাইম এজেন্সির নজর পড়ার পর শুরু করা হয় গোপন তদন্ত। দুই পাচারকারীকে ফোন করে রেকর্ড করা হয় কোন রুটে কিভাবে অবৈধ ইমিগ্রেন্টদের আনা হয়। শামু এবং খাদির বেশিরভাগ মাইগ্রেন্টদের নিয়ে আসে ইরাকের কুর্দিস্তান থেকে। এরবিল শহর থেকে এই চক্রের কিছু সদস্য সামাজিক মাধ্যমে প্রচারণা চালায় কিভাবে ব্রিটেনে আসা যায়। সে দৃশ্য ধরা পড়ে গোপন ক্যামেরায়। শামু এবং কাদিরের আর্থিক লেনদেন কিভাবে সম্পন্ন হয় ন্যাশনাল ক্রাইম এজেন্সি তদন্ত করতে গেলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এরবিল শহরের মানি মার্কেট এটি, যেখানে পাউন্ড, ডলার সহ বৈদেশিক মুদ্রা কেনাবেচা হয়। লেনদেনের অর্থ যায় ইরাকের পুরনো নিয়মে পরিচালিত হাওয়ালা ব্যাংকে। নেই কোনো দলিল, পুরোপুরি মুখের বিশ্বাসে চলে লেনদেন। ফলে মানব পাচারকারীদের পছন্দের ব্যাংক হাওয়ালা। বিবিসির গোপন ক্যামেরা হাওয়ালা ব্যাংকে গিয়ে ব্রিটেনে আসার যাবতীয় খরচ এবং তথ্য জানতে চাইলে বেরিয়ে আসে আরও তথ্য। যদিও হাওয়ালা ব্যাংকের বিভিন্ন আইনসম্মত লেনদেন রয়েছে, তবে বিশেষজ্ঞরা বলছে সংঘবদ্ধ অপরাধ সংগঠনে ইন্ধন যোগায় ব্যাংকটি। Definitely not enough is being done. What we would call for right now is really refocusing efforts to combat migrant smuggling on those financial flows, on those financial aspects, rather than simply targeting smuggled migrants who arrive in a certain country. What we need to understand is where is the real money going. শুক্রবার আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে শামু এবং কাদির বলেছে তারা ব্রিটেন সহ ইউরোপে মানব পাচার করে। এই ব্যবসা থেকে তারা লক্ষ লক্ষ পাউন্ড আয় করে। ইরাকে যারা এই ব্যবসা পরিচালনা করে তারা নিজের দোষ স্বীকার না করলেও থেমে নেই অবৈধ ইমিগ্রেন্ট আসা। প্রতি বছর হাজার হাজার অবৈধ ইমিগ্রেন্ট প্রবেশ করছে ব্রিটেনে। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক। সন্দেহজনক লাগেজ পাওয়ার কারণে শুক্রবার গেটউইক এয়ারপোর্ট বন্ধ ছিল কিছু সময়ের জন্য। সাউথ টার্মিনালে এই ঘটনা ঘটে, ফলে সকাল 10:55 থেকে বন্ধ রাখা হয় টার্মিনালটি। এতে করে বহির্মুখী যাত্রীরা ভোগান্তিতে পড়ে। বন্ধ করে দেয়া হয় ফ্লাইট, বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ। এয়ারপোর্ট স্টেশনে ট্রেন প্রবেশ বাতিল করা হয়। সাসেক্স পুলিশ জানিয়েছে এ ঘটনায় সন্দেহজনক 2 ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়। গেটউইক এয়ারপোর্ট ব্রিটেনের দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট। I imagine the airport's got a PA system, but there's been no announcement since I've been here, and I've been here for 2 hours. And now the phones are not working because everyone's trying to phone.
So people have gone on to the airport Wi-Fi, and now the airport Wi-Fi has gone down. নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 নির্বাচন কমিশনার শপথ নেবেন আগামী রোববার। এ নিয়ে দেশের মতো লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শপথ নেওয়ার খবরের মধ্য দিয়ে কেউ কেউ নির্বাচনের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন। তবে ভিন্ন মতও দেখা গেছে। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতন হয় 5ই আগস্ট। এর এক মাস পর 5ই সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। 1.5 মাস ধরে শূন্য থাকার পর অবসরপ্রাপ্ত সচিব AMM নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তারা শপথ নেবেন রবিবার। বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগাদা দিয়ে আসছিল। কমিশনের শপথ নেওয়ার খবরের মাধ্যমে জনগণ নির্বাচনের বার্তা পেল বলে মনে করছে বিএনপি। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন সংগ্রাম করে এই সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, আমরা তাকে স্বাগত জানাই এবং আমরা মনে করি এই নির্বাচন কমিশনের মাধ্যমে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক যে নির্বাচন, সেই নির্বাচন করা সম্ভব। জাসদের আহ্বান যেন গত সরকারের মতো কোনো ডামি নির্বাচন না হয় সেদিকে সরকারের খেয়াল রাখা। নির্বাচন কমিশন যদি ওনার কাজটা সঠিকভাবে করতে পারেন, বিগত সরকারের মতো এই দামি ডুমি নির্বাচন এগুলো না দিয়ে যদি সত্যিকার অর্থে ভালো একটা নির্বাচন উপহার দিতে পারেন, তো দুইটা কাজ হবে। একটা হলো মানুষের যে নির্বাচন কমিশনের প্রতি মানুষের একটা বিশ্বাসযোগ্যতা বাড়বে, আর সাথে সাথে আজকের এই বর্তমান অস্থায়ী সরকার যে আছেন তার প্রতিও মানুষের একটা বিশ্বাসযোগ্যতা চলে আসবে। বিশ্লেষকরা মনে করেন এখনই সমালোচনা না করে নির্বাচন কমিশনকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। সরকার গঠিত হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড নেই এবং দলীয় কোনো মেম্বারশিপ নেই, আমরা সেভাবেই দেখব। এখনো তো টু আর্লি, কারণ সবেমাত্র গঠিত হয়েছে, তাদের কর্মতৎপরতা দিয়েই তো তাদেরকে বিচার করব। এখনো তো তারা কিছুই করেন নাই, সুতরাং টু আর্লি টু মেক এনি জাজমেন্ট। নির্বাচন কমিশন অ্যাজ এ হোল কিছুই করতে পারবে না যদি এনভায়রনমেন্ট ক্রিয়েট না হয়। যারা দায়িত্বে আছেন তারা যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর না হন। বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এবং নিজের ভোট যেন নিজেই দিতে পারে তার উদ্দেশ্যে। যে দলই ক্ষমতায় যাক, নির্বাচন যেন গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠুভাবে হয়, এটাই সবার প্রত্যাশা। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সময় গড়ানোর সঙ্গে জটিল হচ্ছে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধটা মূলত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হলেও এতে পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধের মধ্যে বৈশ্বিক যুদ্ধের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দরকার হলে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবেন না তিনি। পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গত মঙ্গল ও বুধবার রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। তার জবাবে বৃহস্পতিবার ইউক্রেনের নিপ্রো এলাকায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। প্রথমে একে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মনে করা হলেও পরে মস্কো জানিয়েছে সেটি নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল। এই ক্ষেপণাস্ত্র ICBM এর মতো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে বলে জানিয়েছেন পুতিন। জাতিগত সংঘাতে জর্জরিত ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্য মণিপুরে আরও 10,000-এর বেশি সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ভারতীয় সরকার। এ নিয়ে সেভেন সিস্টার্সের গুরুত্বপূর্ণ এই রাজ্যে ভারতের কেন্দ্রীয় বাহিনীর মোট কোম্পানির সংখ্যা 288-তে পৌঁছবে বলে জানিয়েছেন রাজ্যের প্রধান নিরাপত্তা উপদেষ্টা। মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেন, এই 90টি কোম্পানি মণিপুরে মোতায়েন করা হলে মোট কোম্পানির সংখ্যা হবে 288। 2023 সালের মে মাস থেকে শুরু হওয়া মণিপুরের সহিংসতায় এ পর্যন্ত 258 জন প্রাণ হারিয়েছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে 1 বছরের বেশি সময় ধরে হিন্দু প্রধান মৈতৈ সম্প্রদায় এবং খ্রিস্টান প্রধান কুকি সম্প্রদায়ের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। বাংলাদেশ প্রসঙ্গ। এখনও অস্থির আলুর বাজার। পুরনো আলু 70 টাকা আর নতুন আলু বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা দরে। পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনও বিক্রি হচ্ছে 100 টাকা বেশি দরে। বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশি। মাছের দাম সাধারণের নাগালের বাইরে। বিস্তারিত রিপোর্টে।
মৌসুমের এই সময়ে বাজারে নতুন আলু আসতে থাকায় প্রতি বছরই কমতে শুরু করে পুরনো আলুর দাম, কিন্তু এবার ব্যতিক্রম। চলতি বছরের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সাধারণের খাদ্য তালিকার অত্যাবশ্যক এই উপাদানটি। 70 টাকা কেজি করে আলু নিতে আসি ভাই, অনেক বেশি আলুর দাম। যে পেঁয়াজের দাম কিন্তু আস্তে আস্তে কমতেছে, পারে নাই, কিন্তু আলুর দামই মারাত্মক। আলু ধরুন 70 টাকা কেজি, পেঁয়াজ 120 টাকা কেজি। আপনি যখন 500 টাকা বাজারে নিয়ে এলে আলু আর পেঁয়াজে কিনে এলে আর বাদ বাকি টাকা আমরা ঘরে কিনে নিব। বাজারে শীতকালীন সবজিরও কমতি নেই, সব ধরনের সবজির রয়েছে পর্যাপ্ত সরবরাহ, কিন্তু দু একটি বাদে বেশিরভাগেরই দাম 80 টাকার উপরে। যদিও অ্যাভেলেবেল সব কিছু, কিন্তু সেইভাবে কমে নাই এখনো দাম। আগের তুলনায় একটু কম, বাট অত কমে নাই। সিম বেচতে মনে করেন 80 টাকা কেজি, বরবটি বেচতে 80 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, শসা 80 টাকা কেজি, তারপরে আপনার উস্তা বেচতে 80 টাকা কেজি। দাম কমতেছে না, আমদানি যথেষ্ট, শীতকালীন সবজি যথেষ্ট পরিমাণে বাজারে দেখা যায়। মাছের বাজারেও একই চিত্র, ইলিশ সহ প্রায় সব মাছেরই রয়েছে পর্যাপ্ত সরবরাহ, কিন্তু দাম সাধারণের নাগালের বাইরে। চিংড়ি মাছ এটা আমরা এখন 800-900 করে চাচ্ছে, এটা আমার বাজেটের ভিতরে নাই। এখন আমার টার্গেট হচ্ছে 1 কেজি নেওয়া, বাধ্য হয়ে আমার আধা কেজি নিতে হচ্ছে। সাধারণ মানুষের হয়তো বা যেটা পছন্দ করে আসবে সেটা নিতে পারবে না, তাকে হয়তো অন্য দিক থেকে কম্প্রোমাইজ করতে আসবে। সরকারের পরিবর্তনের পরও নিত্যপণ্যের দাম না কমায় হতাশ ক্রেতারা। সবকিছুর দামই ঊর্ধ্বগতি। আমরা ভাবছিলাম নতুন যে আসছে অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু দাম একটু কমবে, কিন্তু আসলে আমরা সেরকম পাচ্ছি না। মধ্যবিত্তের কয় সীমার বাইরে এখনো, আর একটু দাম কমলে আমাদের জন্য একটু ভালো হয়। আমাদের আয় তো বাড়ে নাই, কিন্তু আমাদের অনেক চলতে কষ্ট হচ্ছে, এটাই সব। এটা সবার মুখে, জনগণের সবার মুখে এইটা। কিন্তু সরকারের একটা উচিত যে সিন্ডিকেট ব্যবসাকে ধ্বংস করে ফেলা। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমে ব্রয়লার 170 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা। একটু 10 টাকা কম আছে, ব্রয়লার 170, গত সপ্তাহে হচ্ছে আমরা 180। এবার মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার বন্যা দুর্গত 3 শতাধিক পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। সেবামূলক এই উদ্যোগে অসহায় মানুষের মুখে ফুটেছে সুখের হাসি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। সিলেটের জকিগঞ্জ উপজেলার পর এবার মৌলভীবাজার জেলার 3টি স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা প্রদান করেছে মানবতাবাদী চ্যারিটি অর্গানাইজেশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার 2টি ইউনিয়ন এবং রাজনগর উপজেলা সহ মোট 3টি এলাকার প্রায় 3 শতাধিক মানুষের মধ্যে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। টিলাগাঁও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি নবাব আলী আব্বাস খান বলেছেন, যখনই এদেশের মানুষ বা এই অঞ্চলের মানুষ বিপদগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তখনই তারা আমাদের পাশে, এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। এই মানুষের দরদে তারা এগিয়ে এসেছেন, আমরা তাদের জন্য দোয়া করব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজী কাপ্তান মিয়া, সহসভাপতি হাজী মোহাম্মদ আনামিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন তালুকদার, সহসাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহ আহমদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সিলেটের কোঅর্ডিনেটর আক্তার আহমেদ সহ আরও অনেকে। বক্তব্য প্রদানকালে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেছেন, আগামীতেও দেশের দুর্যোগে দুর্বিপাকে তারা মানুষের পাশে দাঁড়াতে চান। আমি যেন আপনারা সামনে আইছি, আমার মনে হয় ধন্য আমি নিজে। যারা সবে মিলে আপনারা এই আয়োজন করি আমরা দিচ্ছেন, আপনারা সকলে এর লাগি ধন্যবাদ জানাই। এই মানুষের সেবায়, সামাজিক কাজে সবসময় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে এবং আগামীতেও যাতে এইভাবে রেখে যায়, এটা আপনারা দোয়া করবেন। বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, তারা যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করেছি, তাদের জন্য আপনারা দোয়া করবেন। এদিকে একই দিনে অর্থ বিতরণের দ্বিতীয় ধাপে কুলাউড়া উপজেলার বুকশিমৈল ইউনিয়নে বন্যা দুর্গত প্রায় 100টি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান মনিরের সভাপতিত্বে এবং সংগঠনের সিলেট কোঅর্ডিনেটর এম এ আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। 71 সালে যে যুদ্ধ হয়েছিল, ওই সময় থেকে আমরা অর্গানাইজেশনটা চলের। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া করবা এই অর্গানাইজেশন আরও চলে, আরও মানুষের সেবা করতে পারেন। যে আল্লাহ আমরা যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমরা এই ধরনের কাজ আমরা করতে পারি।
অর্থ বিতরণের তৃতীয় ধাপে রাজনগর উপজেলায়ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। সাংবাদিক মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সংগঠনের সিলেট কোঅর্ডিনেটর এম এ আজিজের সঞ্চালনায় রাজনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যার্ত মানুষের মধ্যে এই অর্থ উপহার হিসেবে প্রদান করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মহতী এই উদ্যোগ গ্রহণ করায় এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান বক্তারা। ওনারা এই আর্থপীড়িত মানুষের সেবায় নিয়োজিত আছেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন ওনাদেরকে আরও স্বাবলম্বী হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেন তৌফিক দান করে। এ সময় অর্থ সহযোগিতা পেয়ে মন প্রাণ ভরে দোয়া করেন উপকারভোগী পরিবারের সদস্যরা। আমরা প্রতিবন্ধী মানুষ, বাড়ি নাই, ঘর নাই, কোনো কিচ্ছু নাই স্যার। আমরা দয়া করি, মায়া করছেন। আল্লাহ তুমি তারা সাহায্য করিও, আর আমরা তারা লাগি দোয়া করব। উল্লেখ্য, 3টি এলাকায় 3 শতাধিক বন্যাপীড়িত মানুষের মধ্যে এই অর্থ বিতরণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। যাচ্ছি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন।